যে স্পেনকে টুর্নামেন্ট শুরুর আগে খুব বেশি লোক ফেভারিটদের তালিকায় ধরেননি, সেই স্পেন 12 বছর পর আবার চলে গেল ইউরোর ফাইনালে। ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো 6টি ম্যাচ জিতেছে তারা, কোনো দলের এটাই ফার্স্ট কীর্তি। এবং স্পেনের এই জয়টা আসলে কি ইন্ডিকেট করছে সেটা নিয়ে আমি প্রথমেই কিরোর কাছে জানতে চাই। কি বললো স্পেন কালকের ম্যাচটা জিতে? ওরা আসলে পুরো ফুটবল বিশ্বকে কোন মেসেজটা দিল? আমরা অ্যাকচুয়ালি ম্যাচের আগে টেনে ডিসকাস করছিলাম যে ফ্রান্স এবং স্পেন অ্যাকচুয়ালি দুইটা ভিন্ন ধারার ফুটবলের রিপ্রেজেন্টেশন করছে এখানে। ফ্রান্স অ্যাকচুয়ালি কশাস কনজারভেটিভ এক ধরনের ফুটবল, যেটা আপনার রেজাল্ট নির্ভর, কোনোভাবে রেজাল্ট বের করবেন, আপনি গ্রাইন্ড করবেন, এই ধারার ফুটবলকে রিপ্রেজেন্ট করছে। অন্যদিকে স্পেনকে আমরা দেখেছি এক্সাইটিং ফুটবল, রিস্ক নিয়ে খেলা ফুটবল। আমরা দেখেছি যে বলতে পারেন টুর্নামেন্টের সবচেয়ে সুন্দর ফুটবল খেলেছে। সো আপনি বলতে পারেন যে সুন্দর এবং অসুন্দরের মাঝখানে এক ধরনের কম্পিটিশন ছিল, যেটাতে অ্যাকচুয়ালি সুন্দর ফুটবলে অ্যাকচুয়ালি জয়ী হয়েছে। এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে এই ম্যাচে সবচেয়ে বড় আউটকাম যেটা মনে হয়েছে, বড় দলগুলোর জন্য একটা বার্তা গিয়েছে, সুন্দর ফুটবল খেলেও জেতা যায়। এবং কিরো যেটা বলছে, এই ধরনের টুর্নামেন্টে স্পেনের জয় মানে সেটা ফুটবলের জন্য হয়তো আখেরে এটা ভালো, সুন্দর এবং মন কাড়া ফুটবল, দর্শকদের জন্য উপভোগ্য ফুটবলটা আরও অনেক দিন চলুক, এটা স্পেন বার্তা দিয়েছে। এবং এই ম্যাচের ট্যাকটিক অ্যানালিসিস আজকে করবো আমি, অমলান মুস্তাকিম হোসেন, এবং আমার সাথে কিরো আদনান আহমেদ। সবাইকে স্বাগত ফ্রান্স এবং স্পেনের পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে। সো শুরুতেই আমরা ম্যাচের প্রথমটা কালকে যদি দেখি, এই ম্যাচটা কেমন হতে পারে সেটা নিয়ে আমাদের একটা কনসার্ন ছিল, হয়তো একটু বোরিং হবে কিনা বা একটু একঘেয়ে হবে কিনা। কোনো সুযোগই দেয়নি, ইনফ্যাক্ট ফ্রান্সই দুর্দান্ত শুরুটা করেছে। প্রথমে আমরা দেখেছি অবশ্যই স্পেনের একটা সুযোগ, ফাবিয়ান রুইস একটা ফ্রি হেডার পেয়েও তিনি গোল করতে পারেননি ইয়ামালের ক্রস থেকে। কিছুক্ষণ পর ঠিক ওই রকমই একটা ক্রস থেকে গোল করে ফ্রান্স এগিয়ে দিল। এইখানে আসলে কি ছিল, মানে স্পেনের বিপক্ষে ফ্রান্সের যে প্রথম গোলটা, সেখানে আসলে তাদের প্ল্যানটা কিরকম ছিল? এমবাপের ক্রস থেকে আমরা দেখেছি। সো আমরা মানে প্রি ম্যাচে বলেছিলাম যে গ্রিজমানকে না খেলানো হলে মেবি বেটার হয়, কারণ গ্রিজমান অ্যাকচুয়ালি সামনে যে অ্যাটাকারদের সাথে যে কোলাবোরেশনটা, সেটা অ্যাকচুয়ালি উনি অ্যাকচুয়ালি ফর্মে নেই। সো সেটাই করেছেন দেশম। গ্রিজমানকে কালকের ম্যাচে তিনি ড্রপ করেছেন এবং ডেম্বেলেকে জায়গা দিয়েছেন লেফট রাইট উইংয়ে। সো ডেম্বেলে যেটা করেছে, ডেম্বেলে কিন্তু এমবাপেকে পাসটা দিয়েছিল, সেই পাস থেকে হচ্ছে এমবাপে ক্রসটা করে দেন, হচ্ছে সেই ক্রস থেকে কোলোমানি গোলটা করে। এটা বলতে পারেন যে ফ্রান্সের ফ্রন্ট থ্রির মাঝখানকার একটা কোলাবোরেশন আমরা দেখেছি, যেটা অ্যাকচুয়ালি পুরো টুর্নামেন্টেই ফ্রান্স দেখাতে পারেনি। একটা নতুন শুরু হবে এরকম একটা ইন্ডিকেশন দিচ্ছিল যে আমরা হয়তো আবার ফ্রান্সের অ্যাটাককে নতুন রূপে দেখতে পাচ্ছি, এরকম একটা ইন্ডিকেশন দিয়েছিল সেই গোল। বাট সেটা অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত লাস্ট হয়নি। কিন্তু ওই গোলের পরে আমরা দেখেছি এরপর লামিন ইয়ামাল এদিকে স্পেনের যে রাইটে খেলেন, তিনি একটি মোমেন্ট ক্রিয়েট করেছেন, যেটা সম্ভবত এবারের ইউরোর আমরা যদি বলি একটা আইকনিক মোমেন্ট, এটা ছিল এবার ইউরোর আইকনিক মোমেন্ট। অসাধারণ একটা শটে গোল করেছেন। আমি একটা স্ট্যাট মনে করিয়ে দিতে চাই, ইউরো এবং বিশ্বকাপ মিলে, সব প্রতিযোগিতা মিলে অন্তত 15টি, আমরা যে কোনো একটা ফরওয়ার্ডের 3টা গুণ বলি, একটা হচ্ছে শট, একটা হচ্ছে ড্রিবলিং এবং আরেকটা হচ্ছে বিগ চান্স ক্রিয়েশন। এই 3টে হচ্ছে কি ফ্যাক্টর। এই 3টা কি ফ্যাক্টরে 15টি করে অন্তত লামিন ইয়ামালের আছে, এবং ইউরো এবং বিশ্বকাপের সব ইতিহাস মিলে মাত্র আরেকজন প্লেয়ারেরই সেটা আছে, লিওনেল মেসি। আমরা দেখেছি ইয়ামাল এবং মেসিকে নিয়ে অনেক রকমের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং ইয়ামাল এই স্ট্যাটে মনে করে দিচ্ছেন তিনি হয়তো লিওনেল মেসির সমান তিনি যেতে পারবেন কিনা সেটা বলে দেবে সময়, তবে তার সেই পটেনশিয়াল আছে সেটা পরিষ্কার। কিন্তু কালকের ইয়ামালের এই গোলে ফ্রান্সের কি কোনো দায় ছিল? এরকম একটা গোলের পর কি করার আছে ফ্রান্সের? আমি বলবো যে অ্যাকচুয়ালি রাবিও ছিল তার সামনে। ইয়ামালের তো আমরা জানি যে ম্যাচের আগে রাবিওর সাথে তার একটা রাবিও একটা কথা বলেছিল যে ইয়ামাল এখনো তেমন কিছু দেখায়নি ফাইনালে ওঠার মতো। সেটার জবাব অ্যাকচুয়ালি ইয়ামাল কিন্তু মাঠে দিয়েছে। তার সামনের ডিফেন্ডার না মানে মিডফিল্ডার ছিল হচ্ছে রাবিও, তাকে মার্ক করার কথা ছিল রাবিওর, যিনি অ্যাকচুয়ালি মার্কটা ঠিকমতো করতে পারেননি, যে কারণে ইয়ামাল শটটা নিতে পেরেছে। আমরা পরে আবার দেখেছি ইয়ামাল কিন্তু এরকম আরো একটা শট ওই জায়গা থেকে নিয়েছিলেন, যেটা কিন্তু ব্লক করেছিলেন থিও হার্নান্দেজ। সো সবকিছু মিলে ওই গোলটা একটা ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট হয়। কিন্তু এরপরে স্পেন যখন তার দ্বিতীয় গোলটা পায়, সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেখানে ফ্রান্সের ব্যাপক একটা ল্যাকিংস বলবো না, কিছুটা দুর্বলতা আছে। আমরা কিন্তু প্রিভিউতে আলোচনা করছিলাম, ইয়ামাল এদিক থেকে যখন তিনি খেলেন, এদিক থেকে যে বলটা দিয়েছেন দানি ওলমো একটা এখান থেকে লেট রান নিয়ে, এরপরে তার একটা দুর্দান্ত দুটো টাচ ছিল, আসলে ফার্স্ট টাচের পর অসাধারণ একটা সেকেন্ড টাচও ছিল। কুন্ডে সেটা বলটা জালে জড়িয়ে দিয়েছেন, যদিও শেষ পর্যন্ত সেটা ওন গোল হয়নি, বলটা শর্টেই ছিল। কিন্তু সেখানে কি ফ্রান্সের কোনো ল্যাকিংস ছিল কিনা এই গোলটাতেও?
ফ্রান্স এগিয়ে যাওয়ার পর যেটা হয়েছে, স্পেন একদম ফুল অন অ্যাটাকিং মোডে চলে যায়। সো যেটা হয় যে স্পেন ফ্রান্সকে মিডফিল্ডে ডমিনেট করা শুরু করে। আমরা জানি যে তারা 3জন মিডফিল্ডার খেলিয়েছে, রদ্রি একমাত্র বলতে পারেন এখানে ডিফেন্সিভ, বাকি দুজনই কিন্তু এগ্রেসিভ মিডফিল্ডার, ওলমো এবং ফাবিয়ান রুইস দুজনেই মানে ফ্রান্সের মিডফিল্ড এবং ডিফেন্সের মাঝখানের যে স্পেসটা, এই স্পেসটা তারা একদম পুরোপুরি এক্সপ্লয়েট করা শুরু করে। এখানে তারা বলের কন্ট্রোল পুরোপুরি নিয়ে যায়। চুয়ামেনি, কান্তে এবং রাবিও অ্যাকচুয়ালি এই জায়গায় মানে তাদের পা থেকে বল সরাতে পারেননি, যে কারণে অ্যাকচুয়ালি তারা প্রচুর বল এনজয় করছিলেন। যেটা আমরা দেখেছি মানে প্রথম গোলটা তো ইয়ামালের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, সেকেন্ড গোলটা আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স ছিল। আমরা যেটা হওয়ার কথা, দানিয়েল মা আবারও তিনি বক্স লেট রান নিয়েছেন। মোরাতা যেটা করে নরমালি উনি একটা ডিকয় রান নিয়েছেন, তিনি হয়তো এখান থেকে একটা ডিফেন্ডারকে সরিয়ে নিয়েছেন। দানিয়েল যেটা করলেন, প্রথমে সালিবার কাছ থেকে বলটা একদিকে ঘুরিয়ে তারপর আরেকজন ডিফেন্ডারকে কাটিয়ে তিনি শটটা নিয়েছেন। সো মানে এটাও আবার একটা ইন্ডিকেশন দিচ্ছে যে স্পেনের মিডফিল্ড অ্যাকচুয়ালি কতটা এক্সাইটিং। তারা মিডফিল্ড যে দখল করেছে, এটা পুরো ফার্স্ট হাফ জুড়ে আমরা দেখেছি যে মিডফিল্ডে কিন্তু ফ্রান্স একদমই মানে সুযোগই পায়নি। আমার কাছে মনে হচ্ছে ফ্রান্সের কালকে মিডফিল্ড দেখে গ্রিজমানকে তারা বসিয়ে রেখেছে। আমরা দেখেছি কান্তে, রাবিও এবং চুয়ামেনি খেলেছে। এই মিডফিল্ডটা আমার কাছে কিছুটা বেশি কনজারভেটিভ মনে হয়েছে। মানে এখানে কিছুটা আমার মনে হয় আরেকটু ফ্রান্সের প্রোয়েক্টিভ হওয়ার সুযোগ ছিল। হ্যাঁ, এই মিডফিল্ডে তারা খারাপ খেলেনি, কিন্তু সব কিছু মিলে যখন তাদের গোল দরকার ছিল তখন কিন্তু তাদের মিডফিল্ড থেকে যে ক্রিয়েটিভ স্পার্টটা ছিল, এখন আমরা চলে যাই যে 2-1 গোলে এই ফ্রান্স যখন এই পিছিয়ে পড়লো তখন আসলে কি হলো। এরপর তারা আমরা দেখেছি সেকেন্ড হাফে সেভাবে কিন্তু তারা এই মিডফিল্ড নিয়ে সুবিধা করতে পারেনি। 2-1 গোল হওয়ার পর একটা সময় পর্যন্ত তারা ভালোই অ্যাটাক করছিল। আমরা দেখেছি এমবাপেকে এদিক থেকে একটা অসাধারণ সুযোগ মিস করতে, যে সুযোগটা মিস করার জন্য তিনি অনেকদিন আফসোস করবেন, শেষ দিকে ছিল। বাট এর আগে আসলে কি হয়েছিল? সো এর আগে মানে আপনি 2-1 গোলে পিছিয়ে গিয়েছেন, এখন আপনার একটা গোল লাগবে অথবা আপনি টুর্নামেন্ট থেকে আউট। এখন ফ্রান্স কি করতে পারে? এখন একটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখছি যে স্পেন পুরোপুরি মিডফিল্ড ডমিনেট করছে। সো আপনি হয়তো মানে একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ নিতে পারেন যে আমরা সবাইকে পিছনে নিয়ে নিলাম, শুধু কাউন্টারে খেলবো। ফ্রান্সের কিন্তু কাউন্টারে খেলার মতো মানে অসাধারণ 3জন প্লেয়ার আছে, যাদের 3জনের পেস দারুণ এবং 3জনই কিন্তু একই ক্লাবে খেলেন। আমরা দেখেছি এনরিকের অধীনে তারা কিন্তু কাউন্টারে দারুণ খেলেছে। বার্সার সাথে কিন্তু সেই ম্যাচটায় তারা ট্রানজিশনে দুর্দান্ত ছিল। কিন্তু এই ম্যাচে তাদের যেটা হয়েছে, আপনার যদি ট্রানজিশনে ভালো হতে হয় মিডফিল্ড থেকে বলটা প্রথমে যেতে হবে। সো যেহেতু আমরা দেখেছি যে স্পেন মিডফিল্ড কন্ট্রোল করছে, এখন আমরা আগের ম্যাচটাই দেখেছি যখন জার্মানি স্পেনের মিডফিল্ড বা মিডফিল্ডের দখল নিয়ে নিয়েছে, তখন কিন্তু স্পেন ডিফেন্স থেকে লং বলে খেলা শুরু করেছিল, কিন্তু ফ্রান্সের ওই গিয়ারটা নেই। আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে আমার মনে হয় না একবারও আমি দেখেছি যে মিডফিল্ড বা ডিফেন্স থেকে কোনো ফ্ল্যাঙ্কে লং বল যেতে বা মিডফিল্ড বা ডিফেন্স থেকে এই ডিফেন্ডারদের পিছনে রান নেওয়ার মতো একটা বল পাঠাতে, এরকম কোনো বলে আমি ফ্রান্সের পক্ষ থেকে দেখি না। কালকের ম্যাচেও দেখা যায়নি। আপনি কালকের ম্যাচে কিন্তু স্পেনের উইক লিঙ্ক ছিল স্পেশালি এমবাপের সাইড। এখানে জেসুস নাভাস ছিলেন, তার পাশে ছিলেন নাচো। দুইজনই নাভাস কিন্তু শুরুতে একটা ইয়েলো কার্ড দেখে ফেলেছিলেন এবং এরপর তিনি অনেকটা ভালনারেবল হয়ে যায়, যদিও তাকে শেষ পর্যন্ত তাকে বাধ্য হয়ে স্পেনের কোচ তুলে নেন। মানে তিনি কিন্তু এমবাপের সাথে কখনোই যে কোনো কখনোই পারার কথা না। সো আপনি যদি একটা সিঙ্গেল বল যদি এখানে পাঠান, এটা অবভিয়াসলি এমবাপে জেসুস নাভাসের আগে গিয়ে দখল করবে, কিন্তু সেটা কখনোই করতে পারেনি ফ্রান্স। শুধু তাই না, যেটা হয়েছে মানে খুবই ওয়ান ডাইমেনশনাল অ্যাকচুয়ালি ফ্রান্সের অ্যাটাক। তারা মানে দুইভাবে অ্যাটাক করছে। একটা হচ্ছে আপনি বাম পাশ থেকে বল নিলে এমবাপের কাছে এখানে দেন, এমবাপে কোনোভাবে কাটিয়ে কুটিয়ে যদি বক্সে যেতে পারে, অথবা এদিকে আপনি ডেম্বেলের কাছে দেন, সে এখান থেকে ক্রস করবে। এখন ডেম্বেলের ক্রসের ব্যাপার আছে। আমরা জানি যে ডেম্বেলে কিন্তু মানে দারুণ একজন প্লেয়ার, বাট সে কিন্তু খুব ইরেগুলারও একজন প্লেয়ার। লাইক সে হয়তো খুব সুন্দর একটা ফার্স্ট টাচে বলটা রিসিভ করবে, কিন্তু পরের ক্রসটা আবার খুব ইরেগুলার হবে। কালকে যেটা হয়েছে আমরা পিএসজিতে দেখেছি কিছু ম্যাচে তিনি মানে তার ক্রসের কারণে অ্যাকচুয়ালি মানে তিনি এত পিন পয়েন্ট ক্রস দেন, তার ক্রসের কারণে অ্যাকচুয়ালি পিএসজি পুরো খেলা ঘুরে গেছে। বার্সাতেও এটা হয়েছে। কালকের ম্যাচেও কিন্তু মানে ডেম্বেলের ক্রসের উপর অ্যাকচুয়ালি ফ্রান্সের ট্যাকটিক্স অনেকটাই নির্ভরশীল ছিল। তিনি এই পাশ থেকে প্রচুর ক্রস করেছেন, ম্যাচে টোটাল 16টা ক্রস করেছেন, কিন্তু তার মাঝখান থেকে সফল ক্রস ছিল মাত্র 3টা। এটা অ্যাকচুয়ালি বলে দেয় ফ্রান্সের পুরো এটাকের চেহারাটা কেমন। মানে তারা আছে বাট তারা ইনএফেক্টিভ। মিডফিল্ড থেকে মানে অ্যাঙ্গোলো কান্তে খুবই ভালো একজন মিডফিল্ডার, চুয়ামেনিও ভালো মিডফিল্ডার, রাবিও ভালো মিডফিল্ডার, বাট ট্রানজিশনে কিন্তু তারা কেউই ভালো না। তাদের বল ডিস্ট্রিবিউশন একদমই ভালো না। স্পেশালি কান্তের কথা আমি বলবো, তিনি প্রায় অ্যাটাকে অ্যাকচুয়ালি স্লো করে দিয়েছেন। যখন মানে ফ্রান্স ট্রানজিশনে উঠবে, বল এখান থেকে উইন করে ট্রানজিশনে উঠবে, প্রায় অ্যাটাকে হচ্ছে কান্তে স্লো করেছেন। ডিস্ট্রিবিউশন একদমই ভালো না। অ্যাটাকারদের ক্ষেত্রেও সেম কথা। কলুমুয়ানি তাদের নাম্বার 9, তিনি পুরো ম্যাচে একটা গোল দিয়েছেন, বাট এর বাইরে তিনি কোনো শটই নেন না। ডেম্বেলে পুরো ম্যাচে কোনো শটই নেননি। সো সবকিছু মিলে আসলে ফ্রান্সের যে
ধারটা দেখার কথা ছিল, গোল পিছিয়ে পড়া, যেটা আমরা জার্মানির ম্যাচে জার্মানিকে করতে জার্মানিকে দেখেছি, দেখেছি আমরা। সেটা আসলে যদিও ফ্রান্সের সেরকম প্লেয়ার হয়তো ছিল, কিন্তু তারা সেটা কাগজে তাদের কলমে ওই প্ল্যানটাও ছিল তাদের ওই না, প্ল্যানটাও ওই ছিল না, ফিনিশটাও তাদের মধ্যে ওই ছিল না। ফিনিশটা ছিল না। স্পেনের আসলে কি করেছে, স্পেন কালকে যখন আমরা দেখেছি আগের ম্যাচে তারা যে ভুলটা করেছে, কালকের ম্যাচে সেই ভুলটাকে তারা রেকটিফাই করেছে। কালকে দে লা ফুয়েন্তে স্পেনের কোচ, তিনি পিছিয়ে পড়ার যখন স্পেন এগিয়ে গেল, তখনও তিনি আগের ম্যাচে নিকো উইলিয়ামস এবং লামিনকে সাবে নামিয়ে দেওয়ার পরে ম্যাচটা জার্মানির হাতে চলে গিয়েছিল, কিন্তু কালকের ম্যাচে সেই ভুল তিনি আর করেননি। ইয়ামাল এবং উইলিয়ামসকে এগিয়ে যাওয়ার পরও তিনি অনেকটা সময় রেখেছিলেন এবং সেটা কাজে দিয়েছে। আমরা দেখেছি ইয়ামাল এবং উইলিয়ামস খুব ভালো বল নিজেদের কাছে রাখতে পারেন তারা। আমরা দেখেছি লাস্টের দিকেও অনেকগুলো বল যখন ফ্ল্যাঙ্কে পাচ্ছিলেন তখন তারা বলটা রেখে খেলাটাকে স্লো করে দিয়েছেন, ফ্রান্সকে দ্রুত কাউন্টারে ওঠার সুযোগটা নষ্ট করে দিয়েছেন। এই জায়গাতে একটা বড় সুবিধা ছিল। এবং যেটা বলছিলাম, দে লা ফুয়েন্তের একটা বড় সমস্যা ছিল কালকে অবশ্যই হেসুস নাভাস, তাকে উঠিয়ে নেওয়ার পরে তিনি কিন্তু নাচোকে ভিভিয়ানকে নেমেছেন, তখনই কিন্তু একটা এমবাপে সুযোগ পেয়ে যায়, সেটা থেকেও আসলে গোল করতে পারেনি। বাট ওভারঅল লাইক লাস্ট 20 মিনিট আমি বলবো যে স্পেন দেখেছে তারা টিকি টাকা যে এখনো ভুলে যায়নি, সেটা আমরা দেখেছি। এবং পজিশনও কিন্তু বলছে কালকের ম্যাচে অনেক দিন পরে ফ্রান্সের একটা ম্যাচে 58% পজিশন ছিল, যেটা লাস্টের দিকে বলটা রিটেনশন করার কারণে হয়েছে। এবং এখান থেকে বোঝা যায় যে তারা অনেক ফ্লেক্সিবল এবং অনেক ডাইভার্সিফাইড এবং অনেক ডাইনামিক একটা টিম, যখন যেটা দরকার তাদেরকে সেটা করতে পারে বা করতে হয়েছে, এবিলিটিও আছে। এবং এই জন্য স্পেনকে আমি এই টুর্নামেন্টের বেস্ট টিম বলবো, শুধু তাদের ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটির এই কারণেই। সো এই ছিল মোটামুটি আমাদের স্পেন এবং ফ্রান্সের ম্যাচ নিয়ে অ্যানালাইসিস। কেমন লাগলো জানাতে পারেন, এবং অবশ্যই স্পেনের সামনের সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচের আগে আমরা ট্যাকটিক্যাল প্রিভিউ এবং রিভিউ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে।